স্মৃতি কার্টুন হাউস। এর গল্পটি আমাদের পাঠিয়েছেন কলকাতার বেহালা চৌরাস্তা থেকে কুণাল মণ্ডল। স্মৃতি কার্টুন হাউস টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে গল্পে কিছু ছোট পরিবর্তন করতে হয়েছে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বাইরে যা বৃষ্টি হচ্ছে, আজকে আমাদের বাড়ি ফেরাই মুশকিল হবে মনে হচ্ছে। আমি আবার ছাতাটাও আনতে ভুলে গেছি। ও পাঁচুদা, তোমার ছাতাটা আজ রাতের জন্য যদি একটু ধার দাও তাহলে। ওটি হচ্ছে নি ভাই, আমাকেও তো রাতে বাড়ি ফিরতে হবে নাকি? আর তাছাড়া বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতএব চুক্তি করে ক্লাবে বসে যতক্ষণ না বৃষ্টি থামছে খেলে যাও। অগত্যা বাড়ি ফেরার আশা ত্যাগ করে আমরা আবার ক্যারাম খেলতে বসলাম। আমাদের গ্রাম এই মগরাহাটে ইলেকট্রিসিটি এখনো ঘরে ঘরে পৌঁছয়নি। ইলেকট্রিসিটি বলতে আছে শুধু গ্রামের স্কুলে, পঞ্চায়েত অফিস, স্বাস্থ্য কেন্দ্র আর এই আমাদের ছোট্ট ক্লাব ঘর সিংহবাহিনী। আজকে সেই সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর তার ফলে আমরা এই সিংহবাহিনী ক্লাবের সদস্যরা এই ক্লাব ঘরেই আটকা পড়েছি। কি ঝঞ্ঝাট হলো বলো তো ভাই? এই বৃষ্টিতে গিন্নিকে বলে এলাম খিচুড়ি আর ডিম ভাজা রাখতে, রাতে গিয়ে জমিয়ে খাবো। সে না হয় খাবি, কিন্তু এই বর্ষা সন্ধ্যাতে একটু চাল গরম গরম তেলে ভাজা হলে কিন্তু আড্ডাটা জমে যেত। কিন্তু বাইরে যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইচ্ছে থাকলেও তো গিয়ে কিনে আনতে পারবো না। আর কি করা যাবে? এসো তাহলে আরো একদম ক্যারাম খেলি সবাই মিলে। কি একজন দরজার বাইরে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে না? এই বৃষ্টিতে আবার কে বেরোলো বাইরে? কে? দরজার বাইরে কে ঢোকা দিচ্ছে? আগে আমি বললাম নবকুমার মল্লিক, আপনাদের পাশের গ্রাম বাঁশবেড়িয়াতে যাব, কিন্তু পথে প্রবল বৃষ্টিতে আটকা পড়েছি, তাই একটু আসতে করছি। দয়া করে একটু দরজাটা খুলুন। এ বাবা, কি অবস্থা! যাও যাও যাও, দরজাটা খুলে ভদ্রলোককে ভেতরে নিয়ে এসো। যা, কারেন্টটাও গেল চলে। ভদ্রলোক ঘরে ঢোকার সাথে সাথে বাজ পড়া আর কারেন্ট অফ হয়ে যাওয়া, এই দুই আকস্মিক ঘটনায় আমরা সবাই খুব ভয় পেলাম। তার পর মুহূর্তেই মনে হলো এইসব খুবই স্বাভাবিক ঘটনা, একসাথে হয়েছে বলেই আমরা ভয় পেয়েছি। আরে বাবা, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দরজাটা বন্ধ করে দাও। আরে ঠান্ডা হাওয়া বৃষ্টির ঝাঁপ ঘরে ঢুকছে যে। দাঁড়া, আমি মোমবাতিটা জ্বালি। বাবা, যা অন্ধকার! মোমবাতির আলোয় আমরা ওই আগন্তুক ব্যক্তিকে ভালোভাবে দেখলাম। বছর 50-এর কোঠায় বয়স তো হবেই। ফর্সা আর মাঝারি ধরনের চেহারা, হাতে একটা ব্যাগ আর ছাতা নিয়ে আছে। দেখে তো ভদ্রবাড়ির সন্তান বলেই মনে হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আজ এই দুর্যোগে রাতে আশ্রয় না দিলে আমার কপালে আজ অশেষ দুর্গতি ছিল। আরে মশাই, সেসব ঠিক আছে। আপনি আপনার ব্যাগ আর ওই ছাতাটা
ঘরের কোণে রেখে একটু শান্ত হয়ে বসুন তো আগে। আগন্তুক ভদ্রলোকটি ঘরের কোণে ছাতা আর ব্যাগ রেখে এসে আমাদের সামনে বসলেন। তবে একটা জিনিস লক্ষ্য করছিলাম, এই ভদ্রলোক ঘরে ঢোকার পর থেকে কেমন যেন একটা শীত শীত ভাব লাগছে। অবশ্য সেটা মনে হয় ওই দরজাটা খুলেছিল বলে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকেছে, সেই জন্যই শীতটা করছে। তা মশাইয়ের কোথা থেকে আসা হচ্ছে, আর এই দুর্যোগের রাতে যাওয়াই বা হবে কোথায়? আপনাদের আগেই বললাম, আমার নাম নবকুমার মল্লিক। আমি আসছি সেই ধানবাদ থেকে। সেখানে একটা কয়লার খনিতে ম্যানেজারের কাজ করি আমি। তা কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরছেন বুঝি? হ্যাঁ, তা এক প্রকার ছুটি বটে। সে অনেক কথা। তা যদি কোনো আপত্তি না থাকে আমাদের বলুন না। আরে না মশাই, আপত্তি কি আছে? আপনাদের পাশের গ্রাম বাঁশবেড়িয়াতে আমার পৈতৃক বাড়ি। বাড়িতে বুড়ো মা, বাবা, বউ আর দুই ছেলে নিয়ে আমার পরিবার। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বছর দশেক আগে হঠাৎ খরা দেখা দিল। আমাদের গ্রামের সমস্ত পুকুর, নালা, খাল, বিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার 2 বিঘা জমিও ছিল, সেটাও খরায় নষ্ট হয়ে গেল। মহাজনের থেকে টাকা নিয়ে চাষ করেছিলাম, ফলে সুদের টাকা না দেওয়ায় মহাজন জমি তো কেড়ে নিলই, তার সাথে আমাদের পৈতৃক বাড়িটাও বেচে দিতে হলো। খেতে না পেয়ে অনাহারে মা বাবা মারা গেল। বউ বাচ্চাকে নিয়ে কোনো রকমের শাক ভাত খেয়ে দিন কাটাতে লাগলো। বাড়িটা বিক্রির পর 5 জনে এই গ্রামের একটা ভাঙা পুরানো বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। একদিন তখন আমি হন্যে হয়ে কাজ খুঁজে বেড়াচ্ছি, এক আত্মীয়র কাছ থেকে ধানবাদের কয়লা খনিতে কাজের ব্যাপারে জানতে পারলাম। তখন আমার অবস্থা খুবই খারাপ। এক মুহূর্ত দেরি না করে সেই আত্মীয়ের কাছে কিছু অর্থ সাহায্য নিয়ে বউকে বলে ধানবাদ পাড়ি দিলাম। কিন্তু মশাই, আমি তো হলাম গিয়ে চাষার বেটা। চাষবাস করেই আমার দিন কাটে। তাই ধানবাদে গিয়ে খনিতে কাজ শিখতে অনেক সময় লেগে গেল। শেষে গিয়ে আমি যখন কাজ ঠিকঠাক শিখলাম, তখন আমি আবার অসুখে পড়লাম। অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়ে অবশেষে সুস্থ হলাম। খনিতে যা সামান্য উপার্জন করতাম, তাতে নিজের একবেলা খেয়ে বাকি টাকাটা বাড়িতে পাঠিয়ে দিতাম। তারপর ধীরে ধীরে আমার পদোন্নতি হলো, কিন্তু কাজের চাপে বাড়ি যাওয়া আর হলো না। কিন্তু যা মাইনে পেতাম তার বেশিরভাগটাই বাড়ির লোকেদের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করতে লাগলাম। বউ তো বারবার চিঠি পাঠাতে লাগলো, একবার বাড়িতে যেন যাই। কিন্তু মশাই, বাড়িতে যাওয়ার হয়ে ওঠে না। খনির সমস্ত দায়িত্ব মালিক আমাকে দিয়েছে, তাই কর্তব্য করতে গিয়ে কিছুতেই আর বাড়ি ফেরা হলো না এই 10 বছরে। ওদিকে গিন্নি তো বাড়িতে একাই ছেলে মেয়েদের মানুষ করতে লাগলো। শেষে সব দিক সামলে নতুন কর্মচারীদের ভালো করে কাজ শিখিয়ে দিয়ে
মালিকের থেকে ছুটি নিয়ে জমানো সব টাকা নিয়ে বাড়ির জন্য রওনা দিলাম। কিন্তু পথে হলো এক বিপত্তি। কি হলো নবকুমার বাবু, চুপ করে গেলেন কেন? ধানবাদ থেকে ট্রেনে নির্বিঘ্নে হাওড়া স্টেশনে এসে নামলাম, কিন্তু স্টেশন থেকে কোনো বাস পেলাম না বাস বেরিয়ে আসার জন্য। শুনলাম সরকারের সাথে ওই বাস মালিকদের কি সব নাকি ঝামেলা হয়েছে ভাড়া বাড়ানো নিয়ে, তাই জন্য বাস মালিকরা হরতাল ডেকেছে 24 ঘন্টার জন্য। আমি তো পড়লাম মহা বিপদে, কি করে গ্রামে ফিরবো বুঝতে পারছিলাম না। শেষমেশ আমি ওই কাছে একটা চায়ের দোকানে বসে চা খেতে লাগলাম আর বসে ভাবতে লাগলাম কি যে করবো এবার। ঠিক তখনই এক শিখ লরির ড্রাইভার ওই চায়ের দোকানে জল খাবার খাচ্ছিলেন। হঠাৎ তিনি আমাকে দেখে বললেন, আরে দাদা, বাঙালি বাবু বলে মনে হচ্ছে। আগে হ্যাঁ সর্দারজি, ঠিকই চিনেছেন। তা বাবুজি, আপনাকে এত হতাশ লাগছে কেন, জানতে পারি কি? তখন আমি আমার সমস্ত সমস্যার কথা তাকে খুলে বললাম। কোনো চিন্তা করবেন না বাবুজি, আমি মালিকের ট্রাক নিয়ে জয়নগর যাচ্ছি, আপনি আমার সাথে বেরিয়ে পড়ুন। আপনাকে পথে মগরাহাটে নামিয়ে দেবো, সেখান থেকে হেঁটে চলে যাবেন আপনি। তাহলে তো খুব উপকার হয় সর্দারজি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। এতে ধন্যবাদ জানানো কি আছে বাবুজি, মানুষের সাহায্য করবো না তা কি হয় নাকি? এরপর আমি সর্দারজির সাথে ট্রাকে উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রাক চলা শুরু হওয়ার পর বৃষ্টিটা যেন আরো জোরে পড়তে লাগলো। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকাল হলো, বিকাল পেরিয়ে সন্ধে। বেল কাছে আসতেই আবহাওয়া যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। বৃষ্টির তীব্রতার সাথে বারবার বাজ পড়তে লাগলো। তখন আমি ভাবলাম সর্দারজিও যেন খুব চিন্তায় পড়ে গেল। বাবুজি, এই অবস্থায় আর গাড়ি নিয়ে করা যাবে না। পথে আগে একটা মন্দির আছে, সেখানে গিয়ে আমাদের এক্ষুনি আশ্রয় নিতে হবে, না হলে আর প্রাণ রক্ষা হবে না আমাদের। ঠিক আছে সর্দারজি, আপনি যেটা ভালো মনে করবেন তাই করুন। কিছুক্ষণের মধ্যেই আমরা দুজন ওই মন্দিরের সামনে এসে পৌঁছলাম। মন্দির সামনে এসে আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু যেই না দুজনে গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখন চারদিক আলো করে বিকট আওয়াজ করে একটা বাজ এসে পড়লো আমাদের ট্রাকের ওপর। কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে অন্ধকার নেমে এলো। যখন চোখ খুললাম তখন দেখলাম সর্দারজির দেহটা পুরে কাঠ হয়ে গেছে। নবকুমার বাবুর এইসব কথা শুনে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। কিন্তু মশাই, আপনার কি হলো? আপনিও তো সেখানেই ছিলেন। আমার আর কি হবে, আমার আর আলাদা করে কি কিছু হওয়ার আছে? আমারও সেই একই পরিণতি হলো সর্দারজির মতোই। ঠিক তখনই আমরা দেখতে পেলাম নবকুমার বাবুর দেহটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল। চোখের সামনে দেখতে পেলাম নবকুমার বাবুর দেহটা ধীরে ধীরে
যেন পুরো ঝলসে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ঠক ঠক করে কাঁপতে লাগলো। তাহলে নবকুমার বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি আমাদের কাছ থেকে কি চান? ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি কোনো ক্ষতি করতে আসিনি। টেবিলের ওপর যে ব্যাগটা রেখে এসেছি, দয়া করে ওই ব্যাগটা আমার বাড়িতে আমার বউকে দিয়ে আসবেন। এতে আমার জমানো সমস্ত টাকা পয়সা আছে। এই টাকা দিয়ে আমার মৃত্যুর পর আমার বউ সংসারটা চালাতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আপনারা ভদ্রলোক মানুষ, তাই দেখে মনে হলো আপনারা আমায় সাহায্য করতে পারবেন। দয়া করে আমায় নিরাশ করবেন না। এবার আমি আসি, আর যে সময় নেই আমার হাতে। এই কথা বলেই নবকুমার বাবু সেই ঝলসানো দেহটা একটা কালো ধোঁয়ায় পরিণত হলো, আর সঙ্গে সঙ্গে ক্লাব ঘরের দরজাটা খুলে গেল। আর এই ঝড় বৃষ্টির মধ্যে ওই কালো ধোঁয়াটা কোথায় যেন মিশে গেল। ঠিক তখনই কাছে পিঠে একটা বিকট শব্দ করে বাজ পড়ল, ঠিক যেমন নবকুমার বাবু ঘরে ঢোকার সময় বাজ পড়েছিল। আর তারপরে আবার ঘরে ইলেকট্রিসিটি ফিরে এলো, ঘরে বাল্বটা জ্বলে উঠলো। ভূষণ, এবার কি করবি? আমরা কালই বাঁশবেড়িয়া গ্রামে গিয়ে নবকুমার বাবুর ব্যাগটা দিয়ে আসবো। হ্যাঁ, সেটাই ভালো। উনি আমাদের উপর অনেক ভরসা করে দিয়ে গেছেন। কালই আমরা গিয়ে ব্যাগটা দিয়ে আসবো, এটা আমাদের কর্তব্য। পরের দিন সকালবেলায় আমরা ওই ব্যাগটা নিয়ে নবকুমার বাবুর বাড়িতে গেলাম। ওনার স্ত্রীকে ওনার মৃত্যু সংবাদ দিতে তিনি কান্নায় ভেঙে পড়লেন। অবশেষে ওনাকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে আমরা আবার মঙ্গলহাটে ফেরত চললাম। মনে মনে ভাবলাম, মৃত্যুর পরও মানুষ আপনজনের প্রতি ভালোবাসা ভুলতে পারে না। সেটা নবকুমার বাবুর সাথে দেখা না হলে আমরা উপলব্ধি করতে পারতাম না।